চীনের বাণিজ্যিক শহর গুয়ানজু। গুয়ানজুকে ঐতিহাসিক শহরও বলা হয়। গুয়াংডং প্রদেশের রাজধানীও হচ্ছে এই শহর। বিশাল এই শহরের আয়তন ঢাকা শহর থেকে প্রায় ৫ গুণ বড়। চীনের যে কয়েকটি শহরে বাংলাদেশি কমিউনিটি ধীরে ধীরে বড় হয়েছে, তাদের মধ্যে গুয়ানজু অন্যতম। প্রতিবারের মতো এবারও এখানে হয়ে গেল তৃতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি ওভারসিজ কনফারেন্স। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় বিশাল এই শিক্ষা সম্মেলনের আয়োজক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মালিশা এডু। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শিক্ষা সম্মেলন, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সম্মেলনে অংশ নেয় বিশ্বের ৬০টি দেশের ৩০০-রও বেশি প্রতিনিধি। আয়োজকরা জানান, উচ্চশিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই সম্মেলনের উদ্দেশ্য। এবার থার্ড টাইম আমরা এটার আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ। এবার খুবই সাড়া পেয়েছি। কিন্তু রেগুলার আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ, এটা কিন্তু আমরা রেগুলার মানুষকে জানাচ্ছি, প্রমোশন করতেছি যে চায়নাতে কিন্তু এই যে টাইপ এ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ বা এই ধরনের স্কলারশিপ অনেক আছে। যে কেউ চাইলেই কিন্তু এটা আসলে তার যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে, সে কিন্তু ইচ্ছা করলে সরাসরি অ্যাপ্লাই করে কিন্তু চাইনিজ ইউনিভার্সিটির এই স্কলারশিপগুলো পেতে পারে। মোস্টলি আমরা কাজ করে হচ্ছে বেল্ট অ্যান্ড রোড কান্ট্রির সাথে, যেগুলো হচ্ছে আমার মোটামুটি চায়নার সাথে রিলেটেড, চায়নার সাথে ভালো সম্পর্ক আছে। চায়নাতে আপনি দেখছেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু 100% রেসিডেন্সিয়াল, মানে থাকার ব্যবস্থা আছে। যত স্টুডেন্ট, বিদেশি স্টুডেন্ট এবং লোকাল স্টুডেন্ট, চাইনিজ স্টুডেন্টের জন্য থাকার একটা ব্যবস্থা আছে। ইউনিভার্সিটি হতে গেলে সেরকম একটা ফ্যাসিলিটি কিন্তু থাকতে। দেখছেন এখানে 60টারও বেশি চাইনিজ ইউনিভার্সিটি এসেছে এবং টপ ক্লাস ইউনিভার্সিটি। এটা কিন্তু ওনারা এসে তাদের সাথে কোলাবোরেশন করতে পারতেছে। যদি ওনাদের একটা একটা করে ইউনিভার্সিটি খুঁজতে হয়, তাহলে কিন্তু অনেক সময় অথবা অনেক কমিউনিকেশন গ্যাপ থাকে, তো এটা পারে না। এই জন্য আমার মনে হয় ওনারা আরো আকৃষ্ট হচ্ছে। আমাদের যে ইউনিভার্সিটি ডেলিগেশনগুলো আসতেছে ভিসি মহোদয় থেকে, ইউজিসি অথবা কলেজ, তারা কিন্তু সবাই বাংলাদেশকে প্রমোট করতেছে। এর মাধ্যমে কিন্তু অন্যান্য দেশের যারা শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা অন্যান্য ইনস্টিটিউশন হোক, তারা কিন্তু সবাই বাংলাদেশ সম্পর্কে জানতেছে। যখনই বাংলাদেশ সম্পর্কে জানবে এবং আমাদের সরকারের যদি সদ ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশের যে শিক্ষার্থী নেওয়া, বিদেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করা, এইটা আমার মনে হয় একটা স্টেপ আমরা আগে গেলাম অথবা আরো ভালো হবে। আর চাইনিজ গভর্নমেন্ট অথবা চাইনিজ এম্বাসি ইন বাংলাদেশ, তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে যে বাংলাদেশি স্টুডেন্ট আরো বেশি আসে অথবা বাংলাদেশি স্টুডেন্ট আরো বেশি স্কলারশিপ পায়। আসলে আমাদের কনসেপ্টটা হলো একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে চাইনিজ ইউনিভার্সিটি, চাইনিজ হসপিটালস, যেন ওভারসিজ যে হসপিটাল আছে, স্টুডেন্ট, প্রফেসর, ইউনিভার্সিটি, তাদের সাথে কোলাবোরেশন করতে পারে। এই জন্যই আসলে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতেছে এবং কোলাবোরেশন করতেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় সম্মেলনে। আসলে আমাদের যে বর্তমানে বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে বিদেশি শিক্ষার্থীদের অনেক লেখাপড়ার সুযোগ রয়েছে এবং আমরা এটা সহজেই করতে পারি। আমরা যদি কিছু নীতি নির্ধারণের কিছু বিষয় আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু আমরা এই বিষয়ে এগিয়ে যেতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমাদের জন্য আমরা একটু যদি প্ল্যান ওইতে এগিয়ে যাই, তাহলে কিন্তু সহজেই আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীদের আমাদের দেশে নিয়ে আসতে পারবো। তো যদি আমাদের দেশে ছাত্রছাত্রীদের যদি স্কলারশিপ দিয়ে আমরা বিদেশে পাঠিয়ে তাদেরকে যদি এক্সপার্ট হিসেবে ডেভেলপ করতে পারি এবং সেগুলো যদি আবার পরে বাংলাদেশে আমাদের যে কাজে লাগে, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়ন হবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য যে ফ্যাসিলিটিস প্লাস হচ্ছে বিষয়গুলো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য লাগে, সেই জিনিসগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু প্রোভাইড করতে পারি নাই এবং সেটাকে আর একটু গুরুত্ব দিতে হবে। আমাদের একাডেমিক যে স্ট্রাকচার প্লাস হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের যে এক্সপার্টাইজ, সে অনুযায়ী আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ডিল করতে পারবো। এবং এই বিষয়টা যেহেতু ফ্যাসিলিটিজের বিষয় আছে, তাদের প্রচারের বিষয় আছে, তারপরে তাদেরকে
অ্যাট্রাক্ট করার বিষয় আছে, সেই জিনিসটার উপর গুরুত্ব দিলে আশা করি সেই নাম্বারটা বাড়বে। আমি 3টা এমওইউ সাইন হয়েছে, বাট এটা বেসিক্যালি আমার বিকেএসপিতে প্লেয়ারদের যে মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য। কারণ আমার এই জায়গায় যখন এক একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে অনেক ক্ষেত্রে এভাবে করে আর ফিরে আসতে পারে না, ওইটা থেকে ওভারকাম করার জন্যই আমি আসলে আজকে মোট 3টা হসপিটালের সাথে রিহ্যাবিলিটেশন সেন্টার খোলার ব্যাপারে এমওইউ সাইন করলাম। বিকেএসপি 1986 তৈরি হওয়ার পরে এই বছর ফার্স্ট আমরা শ্রীলঙ্কাকে মোট 2টা দিলাম, স্কলারশিপ দিলাম। শ্রীলঙ্কার এখান থেকে এরা অ্যাথলেটিক্স এবং বিশ্বের জন্য ক্রিকেটের জন্য আমাদের জায়গায় শিখতে আসবে আগামী বছর, 1 বছরের জন্য তারা। তো বিকেএসপি তো কোনোদিন বিকেএসপি শুধু নিজেদের এরা তৈরি করলো, আমরা ভুটানকেও একটা দিচ্ছি। তো ইট নিডস দি কানেক্টিভিটি এবং অ্যাটিটিউড। সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিরা বলেছেন, উচ্চশিক্ষায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় বেল্ট অ্যান্ড রোড এই বিশ্ববিদ্যালয় সম্মেলনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো এসেছে তার প্রতিনিধিরা একটি কথা বারবার বলেছে, সেটি হচ্ছে আগে বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও এখন নানা উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আশা করছে ধীরে ধীরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় থাকায় বিদেশি শিক্ষার্থীরা এখানে আসতে পারেন, এমন আহ্বানও জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিশ্বের নানা দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি বৃদ্ধিরও অনুরোধ জানানো হয়। এটা একটা চমৎকার কনফারেন্স এবং এখানে নানান ধরনের একাডেমিক পিপলসের সাথে ইন্টারাকশন হচ্ছে এবং আলোচনার মাধ্যমে এখানকার যে ফ্যাসিলিটিসগুলো আমরা জানতে পারতেছি সেগুলো আমরা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রোভাইড করা যাবে। আসলে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে আসতে হলে এখন বাংলাদেশেও যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আপনার ফরেন স্টুডেন্টস থাকা লাগবে। হ্যাঁ, ফরেন স্টুডেন্টস একটা পয়েন্টস আসছে, পয়েন্টস আর দেয়ার। তো এটার জন্য আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি ক্রাইটেরিয়াতে আমরা ভর্তি করব সেটা এবার ইনক্লুড করেছি। আশা করি আমাদের ইউনিভার্সিটি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা বড় ইউনিভার্সিটি, এখানে আমরা এই বর্তমানে যে প্রচেষ্টা নিয়েছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার ক্রাইটেরিয়া কন্ডিশন, এবার থেকে সম্ভবত আমরা কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাবো। আমরা ডিস্টিংগুইশড প্রফেসর নিয়োগ করেছি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে, এবং আরও কিছু ডিস্টিংগুইশড প্রফেসর নিয়োগ করব। এতে করে গ্লোবালাইজেশন হবে এবং আমাদের স্টুডেন্টরাও উপকৃত হবে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে উচ্চশিক্ষার যে দ্বার আছে এটাকে উন্মোচিত করা, গবেষণাকে উন্মোচিত করা এবং আমাদের নতুন যে আইডিয়াগুলো আছে বিশেষ করে আমাদের রিসার্চ ইনোভেশনের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা নবদিগন্তের সূচনা করা, এটি আমাদের এই কনফারেন্সের মূল উদ্দেশ্য। এবং আমরা 2024 সাল থেকে তাদের সাথে কাজ করছি এবং ইতিমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেতৃত্বে আমরা 3টা রিনাউন্ড ইউনিভার্সিটির সাথে এমইউ সাইন করেছি এবং আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ, আমাদের স্কলারদের এক্সচেঞ্জ এই কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা এবছরই বাংলাদেশে বেশ কিছু স্টুডেন্ট পাঠিয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশা আছেন এবং তারা গবেষণা পেশা আছেন। আমরা চাচ্ছি যে এই দ্বার উন্মুক্ত হওয়ার পাশাপাশি যাতে আমরা গুণগত শিক্ষা এবং উচ্চশিক্ষার যে নবদিগন্ত আছে এবং সারা বিশ্বে যে আমাদের শিক্ষার যে নতুন যে প্যারাডাইম শিফট হয়েছে সেটাকে আমরা কার্যকর রাখতে চাই, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার এবং সামনে বিশ্ববিদ্যালয়, তারা শিক্ষা প্রতিষ্ঠান, তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবে যে মানে আমাদের গুণগত শিক্ষার মান তারা বাড়াবে, যেখান থেকে আমরা হয়তো ভবিষ্যতে আমরা শুধু দেশের বাইরেও যাব না, আমাদের দেশেও বিদেশি শিক্ষার্থী আসবে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। তাহলে যেটা হবে যে আমাদের দেশের শিক্ষার মান একটা আন্তর্জাতিক মানের আমরা নিতে পারবো। সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় প্রথম বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল হেলথ কেয়ার এক্সচেঞ্জ কনফারেন্স। সম্মেলনের আয়োজক বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার। সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবা কাঙ্ক্ষিত পর্যায়ের হলেও অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং সেই তুলনায় হাসপাতালের সংখ্যা কম থাকায় মাঝে মধ্যেই বড় ধরনের সমস্যা দেখা দেয়। বাংলাদেশি প্রতিনিধিরা বলেছেন, শুধু বিদেশে চিকিৎসা সেবা নয়, বরং বিদেশ থেকে চিকিৎসক এনে এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশেই যাতে উন্নত চিকিৎসা সেবা দেয়া যায় সেই চেষ্টা করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশেও কিন্তু এরকম হসপিটাল আছে, আমি যদি হাতে গোনা 10-15টা হসপিটাল আছে যারা এইরকম স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। কারণ সমস্যা হচ্ছে কি, আমরা বাঙালিরা প্রমোট করতে চাই না, মার্কেটিং করতে চাই না,
হ্যাঁ, আমাকে একজন বিদেশি ডাক্তার বলছিল, জানো তোমাদের দেশের ডাক্তার আর আমাদের ডাক্তারের মধ্যে পার্থক্য কি, তোমাদের ডাক্তাররা খুব কম কথা বলে, মানে সেল করা যেটা বলা হয়, এটা যদি আমরা করতে পারি এবং এরকম মেলা তো আমাদের দেশেও আমরা করতে পারি, তাই সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই চায়নার ডাক্তার সাহেবদেরকে, এবং মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ডাক্তাররা আসছে দেখলাম, খুবই ভালো। প্রশিক্ষণের জন্য শুধু বিদেশে যাওয়া নয়, বরং বিদেশিরাও যাতে বাংলাদেশে প্রশিক্ষণে আসেন এমন পরিবেশ তৈরি করতে হবে বলে মনে করেন বাংলাদেশি প্রতিনিধিরা। আমাদের দেশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি সেই প্রতিষ্ঠানগুলো যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারি, তাহলে আমাদের দেশেও আমরা মনে হয় যে বিদেশিদেরকে আমরা তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হতে পারবো, তারাও আসবে। এবং এটার ফলে যেটা হবে যে গুণগত মান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে পেশাগত, সেগুলো আরও উন্নত হবে, আন্তর্জাতিক মান আমরা তখন নিশ্চিত করার চেষ্টা করবো। এর ফলে যেটা হবে যে সেবা গ্রহীতারা তারা আরও বেশি লাভবান হবে। চীন সহ বিশ্বের সেরা হাসপাতালগুলোর সঙ্গে যেন রোগী ও তাদের স্বজনরা সরাসরি যোগাযোগ করতে পারেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরির কথা জানান আয়োজকরা। বাংলাদেশের খুব কাছে একটা দেশ এবং আধুনিক যে টেকনোলজি বা যে সুযোগ সুবিধাগুলো আছে ট্রিটমেন্টের জন্য, তো এইটা আসলে বাংলাদেশের এটা যদি জানে, বা সেক্ষেত্রে আমার ইন্ডিয়া বা অন্য দেশে যাওয়ার প্রয়োজন পড়বে না, সিঙ্গাপুর বা অন্য দেশে। কারণ ওখানে যে সমস্ত হসপিটালগুলো আছে দেখবেন যে ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু চাইনিজ, শুধু যে পেশেন্ট চায়নাতে আসবে বিষয়টা এটা না। আমরা চাচ্ছি যে বাংলাদেশ থেকে ডাক্তাররা এসে এখানে যে টেকনোলজি বা যে এইটার ট্রেনিংগুলো নিয়ে যাক, একই সাথে এখান থেকে ডাক্তার গিয়ে ওখানে গিয়ে ট্রেনিং যেন করাইতে পারে। হসপিটালে দেখেন অনেক রিপ্রেজেন্টেটিভ আসছে এবং অনেক ডক্টর আসছে এখানে, যে তাদের সম্পর্কে জেনে তারা কোথায় থাকবে, কোন ডক্টরের থেকে আপনার ট্রিটমেন্টগুলো সবকিছু জেনে শুনে তারপরে কিন্তু তারা ওইখানে যাবে অথবা ওদের সাথে কন্ট্যাক্ট করবে। সম্মেলনে বাংলাদেশের 650-এরও বেশি রোগী ও তাদের স্বজনরা চীনের বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ করেন। পিছনে যে ছোট ছোট টেবিল দেখছেন, এই টেবিলের অপর প্রান্তে বসে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা বিভিন্ন বিষয়ের অধ্যাপকরা। আর যারা আসছেন তারা নিজেরা বা তাদের স্বজনরা একটি বিশ্বস্ত হাসপাতাল খুঁজছেন যাতে তারা ভালো চিকিৎসা সেবা পেতে পারেন। দেখে শুনে বুঝে রোগী বা তার স্বজনরা হাসপাতাল পছন্দ করবেন, এখানে হচ্ছে এরকমই একটি অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠান কিন্তু বা আয়োজন বাংলাদেশের জন্যও কিন্তু উদাহরণ হতে পারে। কয়েক বছর আগেও স্বাস্থ্য সেবায় চীনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল না বললেই চলে। উন্নত স্বাস্থ্য সেবা পেতে অন্তর্বর্তী সরকার চীনের কুনমিংয়ের সঙ্গে যোগাযোগ শুরু করে। এখন বেশ কয়েকটি শহরের হাসপাতালগুলোতে যাচ্ছেন বাংলাদেশি রোগীরা। এটা একটা খুব ভালো এবং খুব বড় একটা উদ্যোগ। আমরা যদি বলি যে বাংলাদেশ থেকে মানুষ এখানে কেন আসবে, আমি কখনোই বলবো না যে আমাদের কোনো ল্যাকিংস আছে বা সেটা বা আমাদের ডাক্তারগুলো ল্যাকিংস আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলো এতটা ওভারল্যাপ থাকে, সেখানে আসলে আমাদের কোনো চয়েস থাকে না। হ্যাঁ, এখানে প্রচুর রোগী, ডাক্তার কম, রোগী অনেক বেশি। এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানে প্রত্যেকটা হসপিটাল এসছে এবং তাদের ডিরেক্টররা, তাদের মার্কেটিং টিম, তাদের ডিরেক্টর, তাদের কনসালটেন্ট সবাই এখানে এসছেন, এবং এখানে যে রোগীগুলো এসছে তারা সবাই জেনে বুঝে এখানে এসছেন ওনারা, এবং কথা বলতে পারছেন। সবচেয়ে বড় কথা, এদের এখানে একটা দায়বদ্ধতার একটা জায়গা থেকে যাচ্ছে যে এখানে আসলাম, তারা নিজেরা তাদের সার্ভিসটাকে প্রমোট করছে এবং তারা এনশিওর করছেন যে কোয়ালিটি সার্ভিস তারা প্রোভাইড করবেন। তো একটা রোগী এসে যখন এখানে সার্ভিস নিচ্ছে, তারা এন্ড টু এন্ড একটা ভালো সার্ভিস তারা এখানে পাচ্ছেন। সুস্থ হয়ে ওঠা একজন জানালেন, বাংলাদেশ ও ভারতে দীর্ঘ চিকিৎসার পর চীনের গুয়াংজুতে এসে সঠিক চিকিৎসা পেয়েছেন তিনি। 4 সার্কেল কেমোথেরাপি দিয়েছে, ইমিউনোথেরাপি দিয়েছে, ওরাল কেমোথেরাপি দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা ছিল, এখন বলতে গেলে নাই। আমি যেহেতু চায়নাতে অবস্থান করছি এবং এখান থেকে এমবিবিএস শেষ করেছি, এবং এখানে অতি দ্রুত সময়ে তারা রোগ নির্ণয় করতে পারে, এবং এখানে তুলনামূলক চিকিৎসার খরচ এবং ডায়াগনোসিস খরচ অনেক কম। সেক্ষেত্রে যে গন্তব্যটা ছিল সেটা আগে ছিল ভারত, এখন চীন। বাংলাদেশের রোগীরা চায়নায় যাচ্ছে, চায়নার চিকিৎসা নিচ্ছে এবং তারা সুস্থ হচ্ছে। ভাষাগত সমস্যা দূর করতে চীনের হাসপাতালগুলো দোভাষী নিয়োগ করেছে, যারা বাংলা, ইংরেজি এবং চীনা ভাষায় বেশ দক্ষ। হালাল খাবার নিশ্চিত করতে কয়েকটি হাসপাতাল নিয়োগ করেছে মুসলিম বাবুর্চি। একই সঙ্গে চীনা ও বাংলাদেশি হালাল খাবারের দোকানের সঙ্গে চুক্তি করা হয়েছে। বাংলাদেশি রোগী, শিক্ষার্থী
ও পর্যটকদের হালাল খাবারের কথা চিন্তা করে গুয়াংজুর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক বাংলাদেশি হালাল খাবারের প্রতিষ্ঠান। এরকমই একটি প্রতিষ্ঠান আল বারাকাহ রেস্টুরেন্ট। খুবই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ক্রেতাদের উপচে পড়া ভিড় যেন লেগে থাকে সব সময়। নানা পদের বাহারি খাবার আর দেশি স্বাদের কারণে এখানে আসেন ক্রেতারা, বলছেন চীনে আসা বাংলাদেশিরা। আলু ভর্তা, ভেজিটেবল, চাইনিজ ডাক, আর এটা হলো চিকেন কারি। মনে হচ্ছে না আপনারা সবাই আছেন, ভাইরা স্যাররা সবাই আছে, আর এখানকার যে অরিজিনাল মালিকের একজন পার্ট করবার, সবাইকে দেখে তো মনে হচ্ছে দেশি আছে। এক্সট্রিমলি কি বলবো, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পিপল আর হিয়ার, অল ইয়াং বাংলাদেশি সবাই, এটা অসম্ভব ভালো লাগছে। হালাল খাবারের খোঁজে গভীর রাত পর্যন্ত ক্রেতারা আসেন আল বারাকার এই প্রতিষ্ঠানে। চায়নায় যত ভালো খাবারই হোক না কেন, বাংলাদেশি যারা এখানে আসছেন, পর্যটক, ব্যবসায়ী বা যারাই, তারা একটা কথাই বলছেন যে হয়তো খাবারটা তাদের কাছে খুব সুস্বাদু হচ্ছে না, মজাদার হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে তারা গন্ধও পাচ্ছেন। তবে এবার এই সবকিছুকে বিদায় জানিয়ে এই আল বারাকা যে নতুন রেস্টুরেন্টটি হয়েছে, তারা বলছে একেবারেই শতভাগ বাংলাদেশি যে খাবারের যে স্বাদ সেটিই তারা দিচ্ছেন। এবং কয়েকজন এখানে যারা এসেছেন তাদের সঙ্গে, ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন চায়নায় তারা আসার পরে যে খাবার মুখে তুলে নিয়েছেন সেটা স্বাদ একেবারেই বাংলাদেশের খাবারের মতোই। আল বারাকাহকে কেন্দ্র করে এর আশপাশে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ নানা প্রতিষ্ঠান। গভীর রাত পর্যন্ত এখানে আড্ডা দেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক। চীন এখন বিদেশি শিক্ষার্থীদের জন্য এক বড় গন্তব্য, বিশেষ করে কম খরচে ভালো মানের শিক্ষা ও বৃত্তির সুযোগ রয়েছে এখানে। পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য যায় ৩০ লাখ রোগী। এর বেশিরভাগের গন্তব্য আগে ভারত হলেও এখন বড় একটা অংশ যাচ্ছে চীনে।